ক্যান্সার আক্রান্ত এক মেয়ের শেষ ইচ্ছে পূরণ করার জন্য এক অপরিচিত যুবক যা করেছিলেন তা দেখে মানবিকতাও কেঁদে উঠেছিল। বন্ধুরা, এটি কলকাতার একটি সত্য ঘটনা। কলকাতার একটি ছোট ফ্ল্যাটের ভেতরে সোহিনী নামে একটি মেয়ে সকালে জানালার পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিচ্ছিল। ওর মুখটা ছিল অসম্ভব নরম, চোখে ছিল এক অদ্ভুত স্বপ্নীল দৃষ্টি, আর ঠোঁটে এমন একটা হাসি যেন পৃথিবীর কোনো দুঃখ ওকে ছুঁতে পারে না। বরাবরের মতোই ও অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ওর মা শর্মিলা রান্নাঘরে নাস্তা বানাচ্ছিলেন, আর মাঝে মাঝেই ডাক দিচ্ছিলেন, সোহিনী রে, তাড়াতাড়ি কর, বাস ধরতে দেরি হয়ে যাবে। সোহিনী হেসে উত্তর দিল, এই তোমা, আর 1 মিনিট। কিন্তু তখনই হঠাৎ ওর মাথাটা ঘুরে উঠল। ও টেবিলটা ধরে ফেলল। কয়েক সেকেন্ড ওভাবেই দাঁড়িয়ে থেকে ও ধীরে ধীরে সোফায় বসে পড়ল। শর্মিলা ভাবলেন হয়তো রাত জেগে কাজ করার জন্য এমনটা হয়েছে। তিনি তাড়াতাড়ি জল নিয়ে এসে বললেন, বোধহয় কাল রাতে ঠিকমতো ঘুম হয়নি, তাই এমন হচ্ছে, আগে কিছু খেয়ে নে। সোহিনী মাথা নাড়ল ঠিকই, কিন্তু পরের মুহূর্তেই ওর প্রচণ্ড বমি শুরু হয়ে গেল। শর্মিলা ঘাবড়ে গেলেন। তিনি সোহিনীকে ধরে বসালেন। কিছুক্ষণ পর অবস্থা একটু স্বাভাবিক হলে তিনি ভাবলেন হয়তো অম্বল বা স্ট্রেসের কারণে এমনটা হয়েছে। কিন্তু সেদিন থেকে সোহিনীর শরীর বারবার খারাপ হতে শুরু করল। 2 দিন শর্মিলা ঘরোয়া ওষুধ দিয়ে সারানোর চেষ্টা করলেন, কিন্তু তৃতীয় দিনেও যখন বমি বন্ধ হল না, তখন তিনি ওকে কাছের একটা বড় হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালের ভিড়, ডাক্তারদের হাঁকডাক আর মেশিনের হালকা আওয়াজ পুরো পরিবেশটাকে যেন ভারী করে তুলেছিল। ডাক্তার প্রথমে সাধারণ কিছু পরীক্ষা করলেন এবং তারপর কিছু টেস্ট লিখে দিলেন। শর্মিলার মনে হয়েছিল হয়তো ভাইরাস বা কোনো ইনফেকশন হয়েছে, কিন্তু যখন রিপোর্ট এলো, ডাক্তারের মুখ গম্ভীর হয়ে গেল। ডাক্তার নিচু স্বরে বললেন, আমাদের আরও কিছু পরীক্ষা করতে হবে। এটা শুনেই শর্মিলার বুক কেঁপে উঠল। পরের 2 দিন হাসপাতালে চক্কর কাটতে কাটতেই কাটল। প্রতিটি পরীক্ষার সাথে শর্মিলার মনের ভয় বাড়ছিল। অবশেষে সেই দিনটি এলো যখন ডাক্তার তাদের নিজের কেবিনে ডাকলেন। ডাক্তার কয়েক সেকেন্ড চুপ করে বসে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, আমাদের খুব আফসোস হচ্ছে, কিন্তু আপনার মেয়ের লিভারে ক্যান্সার হয়েছে, আর এটি এখন শেষ পর্যায়ে আছে। কথাটি শুনেই শর্মিলার হাত কাঁপতে শুরু করল। চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো। কাঁপতে কাঁপতে তিনি জিজ্ঞেস করলেন, আর কতদিন ডাক্তারবাবু? কত সময় আছে ওর কাছে? ডাক্তার একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, খুব বেশি হলে 4 থেকে 6 মাস। ঘরের ভেতরে হঠাৎ একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। সোহিনী চুপচাপ বসেছিল। ওর মুখে কোনো ভয়ের ছাপ ছিল না, ছিল শুধু এক গভীর নিস্তব্ধতা। হয়তো ও বুঝতেই পারছিল না যে এইসব সত্যিই নাকি কোনো দুঃস্বপ্ন। শর্মিলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি মেয়ের হাত শক্ত করে ধরলেন। অনেক কিছু বলতে চাইছিলেন, কিন্তু শব্দগুলো যেন গলায় আটকে যাচ্ছিল। বাড়ি ফেরার পথে দুজনেই একদম শান্ত ছিল। কলকাতার সেই চিরচেনা ভিড়, ট্রামের ঘণ্টা আর মানুষের দৌড়ঝাঁপ সবই আগের মতোই ছিল, কিন্তু তাদের জন্য যেন পুরো পৃথিবীটাই বদলে গেছে। বাড়ি ফিরেই শর্মিলা সোহিনীকে নিজের বুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। সোহিনী খুব ধীরে বলল, মা, তুমি কাঁদছ কেন? শর্মিলা চোখের জল মুছলেন এবং নিজেকে সামলানোর চেষ্টা করলেন। তিনি চাইলেন না তার মেয়ে তার শেষ দিনগুলোতে তার মাকে ভেঙে পড়তে দেখুক। তিনি হাসার চেষ্টা করে বললেন, কিছু না মা, শুধু একটু ভয় লাগছিল। সেই রাতে মা মেয়ে অনেকক্ষণ ধরে চুপচাপ বসে রইলেন। পরের দিন থেকে শর্মিলা ঠিক করলেন যে তিনি এখন থেকে তার মেয়ের প্রতিটি আবদার পূরণ করবেন। তিনি সোহিনীর সামনে বসে বললেন, মা, এখন তোর যা ইচ্ছে হয় আমাকে বলবি। যেখানে ঘুরতে যেতে চাস, যা খেতে চাস, সব আমাকে জানাবি। সোহিনী চুপচাপ তার কথাগুলো শুনছিল। কিছুক্ষণ পরও ধীরে ধীরে বলল, মা, এখন আর কোনো কিছুই করতে ইচ্ছে করছে না। শর্মিলা ওর হাত ধরে বললেন, এমনটা ভাবিস না মা, আমাদের কাছে এখনো অনেক সময় আছে। সোহিনী হালকা একটু হাসল, কিন্তু ওর চোখে বিষণ্ণতা পরিষ্কার দেখা যাচ্ছিল। সেই দিন থেকে শর্মিলা প্রতিটি মুহূর্ত সোহিনীর সাথে থাকতে শুরু করলেন। তিনি অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতেই থাকতেন। তিনি আপ্রাণ চেষ্টা করতেন সোহিনীকে হাসি খুশি রাখার, কিন্তু ভেতর ভেতর দুজনেই জানতেন আসল সত্যিটা কি। একদিন বিকেলে দুজনে বারান্দায় বসেছিলেন। সামনে অস্তদমী সূর্য দেখা যাচ্ছিল। বাতাস ছিল হালকা শীতল, আর রাস্তা দিয়ে মানুষ কাজ সেরে বাড়ি ফিরছিল। সোহিনী অনেকক্ষণ ধরে সামনের দিকে তাকিয়েছিল। তারপর ও খুব ধীরে বলল, মা, একটা কথা জিজ্ঞেস করব? শর্মিলা ওর দিকে তাকালেন। হ্যাঁ মা,
বল। সোহিনী কয়েক মুহূর্ত চুপ থেকে কি যেন ভাবল, তারপর মাথা নিচু করে বলল, মা, যদি কারোর জীবন খুব ছোট হয়ে যায় তবে কি তার নিজের কোনো ইচ্ছে পূরণ করার অধিকার থাকে না? শর্মিলা প্রথমে ওর কথা ঠিকমতো বুঝতে পারলেন না। তিনি পরম মমতায় বললেন, কেন থাকবে না রে, প্রত্যেকেরই সেই অধিকার আছে। সোহিনী একটা দীর্ঘশ্বাস ফেলল। মা, আমি আজ পর্যন্ত কাউকে ভালোবাসিনি, কোনো ছেলের সাথে কখনো বন্ধুত্বও করিনি। অফিসে সবারই নিজের নিজের প্রেমের গল্প আছে, কিন্তু আমার জীবনটা সবসময়ই শূন্য থেকে গেল। শর্মিলা স্তব্ধ হয়ে গেলেন। সোহিনীর কণ্ঠস্বর এখন আরও নিচু হয়ে এলো। মা, আমি যদি সত্যি কয়েক মাস পরেই চলে যাই, তবে যাওয়ার আগে শুধু একবার কারোর ভালোবাসা অনুভব করতে চাই। কথাটা শোনা মাত্রই শর্মিলা যেন পাথর হয়ে গেলেন। তিনি তার মেয়ের দিকে তাকিয়ে রইলেন। সোহিনীর চোখে জল ছিল, কিন্তু তাতে কোনো লজ্জা ছিল না। ও শুধু ওর মনের একান্ত সত্যটুকু প্রকাশ করছিল। শর্মিলার গলায় শব্দগুলো যেন আটকে গেল। কিছুক্ষণ পর তিনি সোহিনীকে জড়িয়ে ধরলেন। সেই রাতে শর্মিলা এক মুহূর্তের জন্যও চোখ বন্ধ করতে পারলেন না। তার মনে শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, তিনি কি তার মেয়ের এই শেষ ইচ্ছেটা পূরণ করতে পারবেন? পরের দিন সকাল হতেই তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যা তিনি তার সারা জীবনে কল্পনাও করেননি। তিনি তার ল্যাপটপ খুললেন এবং ইন্টারনেটে একটি নতুন প্রোফাইল তৈরি করতে শুরু করলেন। শর্মিলার হাত দুটো সামান্য কাঁপছিল। তিনি জীবনে কখনো এমন কাজ করেননি, কিন্তু সেই মুহূর্তে তার চোখের সামনে কেবল একটা কথাই ভাসছিল, তার মেয়ের শেষ ইচ্ছে। স্ক্রিনে নতুন অ্যাকাউন্ট খোলার সময় তিনি কয়েকবার থেমে ভাবলেন, এটা কি ঠিক হচ্ছে? মানুষ কি এটা নিয়ে মজা করবে? কেউ কি এই পরিস্থিতি বুঝতে পারবে? কিন্তু যতবারই তিনি দ্বিধাগ্রস্ত হচ্ছিলেন, ততবারই সোহিনীর সেই বিষণ্ণ মুখটা তার চোখের সামনে ভেসে উঠছিল, আর তিনি পুনরায় টাইপ করতে শুরু করছিলেন। তিনি সোহিনীর খুব সাধারণ একটা ছবি সেখানে দিলেন। ছবিতে সোহিনী হাসছিল। এমন এক হাসি দেখে মনে হচ্ছিল ও যেন ওর মারণব্যাধি সম্পর্কে কিছুই জানে না। এরপর শর্মিলা খুব ভেবেচিন্তে কিছু কথা লিখলেন। তিনি একদম স্পষ্ট ভাষায় লিখলেন যে তার মেয়ে এক কঠিন রোগের সাথে লড়াই করছে এবং তার কাছে সময় খুব কম। তিনি আরও লিখলেন যে সোহিনী কখনো কাউকে ভালোবাসেনি এবং ওর শেষ ইচ্ছে শুধু এইটুকু যে কোনো একজন মানুষ যেন কিছু সময়ের জন্য অকৃত্রিম মন দিয়ে ওর পাশে থাকে। শর্মিলা এটাও পরিষ্কার করে দিলেন যে তিনি কারো কাছে বিয়ের দাবি করছেন না, শুধু এমন একজন মানুষ খুঁজছেন যে তার মেয়েকে কিছুটা ভালোবাসা আর সঙ্গ দিতে পারবে। এসব লিখতে গিয়ে তার চোখের জল বারবার কিবোর্ডের ওপর পড়ছিল, কিন্তু তিনি নিজেকে সামলালেন এবং শেষ পর্যন্ত প্রোফাইলটি পোস্ট করে দিলেন। শুরু কয়েক ঘন্টা কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। শর্মিলা বারবার ফোন দেখছিলেন। তার খুব একটা আশাও ছিল না যে কেউ এমন বিষয়কে গুরুত্ব সহকারে নেবে, কিন্তু সন্ধে গড়াতেই হঠাৎ ফোনে নোটিফিকেশন আসতে শুরু করল। অনেক মানুষ প্রোফাইলটি দেখেছিল, অনেকে মেসেজও পাঠিয়েছিল। শুরুতে শর্মিলার মনে একটু আশার সঞ্চার হলো যে হয়তো কোনো সংবেদনশীল মানুষ পাওয়া যাবে, কিন্তু মেসেজগুলো পড়া শুরু করতেই তার মন ভেঙে গেল। অনেকেই এটা নিয়ে হাসি ঠাট্টা করছিল, কেউ কেউ অদ্ভুত সব প্রশ্ন করছিল, আবার অনেকে ছিল যারা শুধু ছবি দেখে আজেবাজে কথা বলার জন্য মেসেজ করছিল। শর্মিলা তৎক্ষণাৎ সেই মেসেজগুলো এড়িয়ে গেলেন। তবুও দু একজন এমন ছিল যাদের শুরুতে ঠিক মনে হয়েছিল। তারা কথা বলা শুরু করল, কিন্তু যেই শর্মিলা সোহিনীর অসুস্থতার কথা সবিস্তারে জানালেন, তারা ধীরে ধীরে হারিয়ে গেল। কেউ বলল এটা খুব কঠিন কাজ, কেউ বা এই দায়িত্ব নিতে চাইল না, অনেকে তো কোনো জবাব না দিয়েই যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। এভাবেই দিন কাটতে লাগল। দেখতে দেখতে 1 সপ্তাহ, তারপর 2 সপ্তাহ কেটে গেল। সোহিনী এই প্রোফাইলের কথা জানত, কিন্তু ও খুব একটা আশা রাখেনি। ও প্রায়ই শর্মিলাকে বলত, মা, থাক না, এসব হওয়ার নয়। কিন্তু শর্মিলা হার মানার পাত্রী ছিলেন না। তিনি প্রতিদিন ফোন দেখতেন, প্রতিটি নতুন মেসেজ পড়তেন, আর মনে মনে আশা করতেন যে হয়তো আজ কোনো সঠিক মানুষের দেখা মিলবে। সময় নিজের গতিতে বয়ে যাচ্ছিল। একদিন মাঝরাতে শর্মিলা ফোন দেখছিলেন, এমন সময় হঠাৎ একটা নতুন মেসেজ এলো। মেসেজটি ছিল অঙ্কুর নামের এক যুবকের। ও খুব সাধারণভাবে লিখেছিল, আমি আপনার পোস্টটি পড়েছি, যদি আপনি চান তবে কথা বলতে পারেন। শর্মিলা সাথে সাথে উত্তর দিলেন না। এর আগে তিনি কয়েকবার ঠকেছেন, তাই ভাবলেন কথা বলার আগে অঙ্কুরের প্রোফাইলটা একবার ভালো করে দেখা যাক। অঙ্কুরের প্রোফাইল ছিল খুবই সাধারণ।
তাতে কোনো বাড়তি জাঁকজমক বা লোক দেখানো ব্যাপার ছিল না। সেখানে লেখা ছিল যে সে বেঙ্গালুরুর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তার বয়স ৩১ বছর। শর্মিলা কিছুক্ষণ ভেবে নিয়ে তাকে উত্তর দিলেন। কিছুক্ষণ পর দুজনের মধ্যে কথাবার্তা শুরু হলো। অঙ্কুর প্রথমেই জিজ্ঞেস করল, এই কাহিনী কি সত্যিই সত্যি? শর্মিলা কোনো কিছু না লুকিয়ে পুরো সত্যিটা তাকে বলে দিলেন, এমনকি হাসপাতালের রিপোর্ট পর্যন্ত পাঠিয়ে দিলেন। এরপর বেশ কিছুক্ষণ অঙ্কুরের দিক থেকে আর কোনো উত্তর এলো না। শর্মিলার মনে হলো হয়তো সেও বাকিদের মতো ভয় পেয়ে পিছিয়ে গেছে। কিন্তু কিছুক্ষণ পর আবার মেসেজ এলো। অঙ্কুর লিখল, এটা পড়ে আমার খুব খারাপ লাগছে। সে অনেক কিছু জানতে চাইল। সে সোহিনীর পড়াশোনা, তার পছন্দ অপছন্দ এবং তার স্বভাব সম্পর্কে প্রশ্ন করল। শর্মিলার প্রথমবার মনে হল যে ওপারের মানুষটা সত্যিই পরিস্থিতিটা বোঝার চেষ্টা করছে। পরের কয়েকদিন অঙ্কুর আর সোহিনীর মধ্যেও কথাবার্তা শুরু হয়ে গেল। শুরুতে সোহিনী একটু দ্বিধাবোধ করছিল, কারণ সেই কোনো অজানা মানুষের সাথে এভাবে মন খুলে কথা বলতে অভ্যস্ত ছিল না। কিন্তু অঙ্কুর খুব শান্ত আর সহজভাবে কথা বলত। ও কখনোই কোনো অদ্ভুত বা অস্বস্তিকর প্রশ্ন করত না। ধীরে ধীরে সোহিনীর ওর সাথে কথা বলতে ভালো লাগতে শুরু করল। অনেক সময় দেখা যেত দুজনে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলছে। সোহিনী জীবনে প্রথমবার কোনো ছেলের সাথে এত সহজভাবে কথা বলছিল। ও নিজের জীবনের ছোটখাটো খুঁটিনাটি বিষয়ও অঙ্কুরকে বলতে শুরু করল। শর্মিলা এসব দেখে মনে মনে একটু স্বস্তি বোধ করতে লাগলেন। একদিন অঙ্কুর হঠাৎ বলল, আমি তোমাদের দুজনের সাথে দেখা করতে চাই। এটা শুনে সোহিনী আর শর্মিলা দুজনেই চমকে গেলেন। সোহিনী জিজ্ঞেস করল, কিন্তু কেন? অঙ্কুর খুব সহজভাবে উত্তর দিল, কারণ কোনো মানুষকে সত্যিকার অর্থে বোঝার জন্য তার সাথে দেখা করাটা খুব জরুরি। কয়েক মুহূর্তের জন্য ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সোহিনী বুঝতে পারছিল না কি জবাব দেবে। ও খুব ধীরে বলল, কিন্তু আমি তো বেশি বাইরে যেতে পারি না। অঙ্কুর সাথে সাথে বলল, তাতে কি হয়েছে, আমি নিজেই কলকাতা চলে আসব। এটা শুনে শর্মিলা অবাক হয়ে সোহিনীর দিকে তাকালেন। কোনো এক অপরিচিত মানুষের এভাবে কোনো কিছু না ভেবেই দেখা করতে আসার প্রস্তাব দেওয়াটা তাদের দুজনের কাছেই ছিল একদম নতুন এক অভিজ্ঞতা। কিন্তু অঙ্কুরের কণ্ঠস্বরে এমন একটা অদ্ভুত ভরসা ছিল যে তারা না বলতে পারলেন না। পরের দিনই অঙ্কুর মেসেজ পাঠালো যে সে কলকাতা আসার টিকিট বুক করে ফেলেছে। এখন প্রথমবার সোহিনীর মনে একটা হালকা ভয় আর উত্তেজনা কাজ করতে লাগল। ও বুঝতে পারছিল না যে সামনের দিনটি ওর জীবনে কী পরিবর্তন আনতে চলেছে, কিন্তু ও এটা জানত না যে সাক্ষাতের জন্য ও অধীর আগ্রহে অপেক্ষা করছিল সেই সাক্ষাৎটি ওর পুরো জীবন বদলে দেবে। পরের 2 দিন সোহিনীর জন্য খুব অদ্ভুত ছিল। ওর মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। কখনো ওর মনে হচ্ছিল এসব হয়তো ঠিক হচ্ছে না, আবার কখনো ওর মনে এক চিলতে আশা জাগছিল যে হয়তো সত্যি এমন কাউকে পাওয়া যাবে যে ওকে মন থেকে বুঝবে। শর্মিলাও ভেতর ভেতর খুব ঘাবড়েছিলেন। তিনি জীবনে অনেক চড়াই উঠাই দেখেছেন। স্বামী চলে যাবার পর তিনি একাই তার মেয়েকে লড়াই করে বড় করেছেন। তাই কোনো অপরিচিত মানুষকে চট করে বিশ্বাস করতে তিনি ভয় পেতেন। কিন্তু অঙ্কুরের কথার মধ্যে কোনো কৃত্রিমতা বা লোক দেখানো ভাব ছিল না। মূলত এই কারণেই তিনি দেখা করার অনুমতি দিয়েছিলেন। অঙ্কুর জানিয়েছিল যে সে শনিবার সকালে কলকাতা পৌঁছে যাবে। সেই দিন সকাল থেকেই সোহিনী খুব অস্থির ছিল এবং বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। ও ঠিক বুঝে উঠতে পারছিল না ও কি খুব খুশি নাকি খুব চিন্তিত। সকাল প্রায় 10টা নাগাদ অঙ্কুরের মেসেজ এলো, আমি এয়ারপোর্টে পৌঁছে গেছি। শর্মিলা ফোনটা পড়ে সোহিনীর দিকে তাকিয়ে বললেন, ও সত্যিই কলকাতা চলে এসেছে। কিছুক্ষণ পর অঙ্কুর ট্যাক্সিতে করে ওদের বাড়ির সামনে পৌঁছালো। ও একটা সাধারণ জিন্স আর হালকা ধূসর রঙের শার্ট পরেছিল। ওর মুখে ছিল একটা নির্মল হাসি আর চোখে এক শান্ত ভাব। শর্মিলা যখন দরজা খুললেন, অঙ্কুর খুব সম্মানের সাথে তাকে নমস্কার করল। অঙ্কুরের এই সাধারণ সাজ আর নম্রতা দেখে শর্মিলা কিছুটা স্বস্তি পেলেন। ঘরের ভেতরে সোহিনী দাঁড়িয়েছিল। ও একটা সাধারণ কুর্তা পরেছিল। অঙ্কুরকে সামনাসামনি দেখেই ও কয়েক সেকেন্ড একদম চুপ করে দাঁড়িয়ে রইল। এই প্রথমবার ও সেই মানুষটির চোখের দিকে তাকিয়ে কথা বলতে যাচ্ছে যার সাথে ও গত কয়েকদিন ধরে ফোনে কথা বলছিল। অঙ্কুর ধীরে ধীরে ওর দিকে এগিয়ে এলো এবং নিচু স্বরে বলল, হাই সোহিনী। সোহিনী মৃদু হেসে উত্তর দিল, হায়। সেই মুহূর্তে ঘরে একটা অদ্ভুত নীরবতা কাজ করছিল। কিন্তু সেই নীরবতা মোটেও অস্বস্তিকর ছিল না, বরং মনে হচ্ছিল যেন দুজনে দুজনকে নীরবে বোঝার চেষ্টা করছে। কিছুক্ষণ পর 3 জন মিলে বসে গল্প শুরু করলেন। অঙ্কুর খুব মনোযোগ দিয়ে সোহিনীর প্রতিটি কথা শুনত। ও মাঝে মাঝে হালকা রসিকতাও করত, যাতে গুমোট পরিবেশটা একটু সহজ হয়ে যায়। সোহিনী ধীরে ধীরে অনুভব করতে শুরু করল
যে অঙ্কুর ওর ভাবনার চেয়েও অনেক বেশি সহজ সরল। ওর আচরণের মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। সন্ধে হতেই অঙ্কুর প্রস্তাব দিল, যদি তোমাদের শরীর ঠিক থাকে এবং কোনো অসুবিধা না হয় তবে আমরা কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে আসতে পারি। শর্মিলা সোহিনীর সম্মতির জন্য ওর দিকে তাকালেন। সোহিনী খুব ধীরে মাথা নেড়ে রাজি হল। তিনজন মিলে বাড়ি থেকে বের হলেন। কলকাতার রাস্তায় সেই চেনা ভিড়, বাসের হর্ন আর মানুষের কর্মব্যস্ততা সবই আগের মতো ছিল। অঙ্কুর ওদের প্রিন্সেপ ঘাটে নিয়ে গেল। গঙ্গার পাড়ে বসে তিনজন অনেকক্ষণ গল্প করলেন। নদীর ঢেউগুলো পাড়ে আছড়ে পড়ছিল আর ঝিরঝিরে ঠান্ডা হাওয়া বইছিল। সোহিনী সেই মুহূর্তটিকে খুব গভীরভাবে অনুভব করছিল। ওর মনে হচ্ছিল যেন দীর্ঘ সময় পর ওর মনের ভারী বোঝাটা আজ কিছুটা হালকা হয়েছে। অঙ্কুর খুব মমতা নিয়ে জিজ্ঞেস করল, তোমার এখানে এসে ভালো লাগছে তো? সোহিনী হাসি মুখে উত্তর দিল, খুব ভালো লাগছে। অঙ্কুর ওর দিকে তাকিয়ে বলল, তুমি জানো সোহিনী, তুমি যতটা ভাবো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী তুমি। সোহিনী কোনো উত্তর দিল না, কিন্তু ওর ম্লান চোখে একটা হালকা উজ্জ্বলতা ফুটে উঠল। সেই দিনের পর থেকে অঙ্কুর প্রতিদিন নিয়ম করে ওদের সাথে দেখা করতে আসতে শুরু করল। অঙ্কুর সোহিনীকে প্রায়ই গঙ্গার পাড়ে নিয়ে যেত, কখনো বা কাছের কোনো পার্কে বসে গল্প করত। ও সবসময় খেয়াল রাখত সোহিনী যেন বেশি ক্লান্ত না হয়ে পড়ে। ধীরে ধীরে সোহিনীর মনের জড়তা পুরোপুরি কেটে গেল। এখনও অঙ্কুরের সাথে সব বিষয়ে মন খুলে কথা বলতে পারত। ও অঙ্কুরকে ওর ছোটবেলার কথা বলতো, অফিসের ছোট ছোট মজার গল্প শোনাত, আর মাঝে মাঝে ওর না বলা অপূর্ণ স্বপ্নগুলোর কথাও বলত। অঙ্কুর শুধু চুপচাপ মন দিয়ে সেসব শুনে যেত। একদিন বিকেলে দুজনে যখন বারান্দায় বসেছিল, সোহিনী হঠাৎ খুব শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পরও খুব ধীরে বলল, অঙ্কুর, আমি যদি সুস্থ থাকতাম? অঙ্কুর ওর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, জীবন কারোর জন্যে সবসময় একরকম থাকে না সোহিনী। সোহিনীর চোখে জল চলে এলো। ও ফিসফিস করে বলল, আমার সবচেয়ে বড় কষ্ট এই যে আমি জীবনে কখনো কারো ভালোবাসা অনুভবই করতে পারলাম না। অঙ্কুর কয়েক সেকেন্ড চুপ থেকে খুব মমতা নিয়ে বলল, ভালোবাসা অনুভব করার জন্যে সারা জীবনের প্রয়োজন হয় না। কখনো কখনো কয়েকটা মুহূর্তই সারা জীবনের জন্যে যথেষ্ট হয়ে যায়। সোহিনী ওর দিকে তাকাল। ওর ম্লান মুখে প্রথমবার এক চিলতে অকৃত্রিম হাসি দেখা দিল। সেই রাতে অঙ্কুর যখন বাড়ি ফিরছিল, শর্মিলা ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিতে এলেন। দুজনেই কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর শর্মিলা নিচু স্বরে বললেন, আমি জানি না তুমি কেন এমনটা করছো, কিন্তু আমার মেয়েটা অনেক দিন পর আজ প্রাণ খুলে হেসেছে। অঙ্কুর শান্ত গলায় উত্তর দিল, মাঝে মাঝে কারোর মুখের হাসিটাই বেঁচে থাকার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায়। সেই রাতে সোহিনী অনেক রাত পর্যন্ত জেগে রইল। ওর মনে অনেক রকম অনুভূতির দোলাচল কাজ করছিল। ও জানালার পাশে বসে গঙ্গার দিকে তাকিয়ে ভাবছিল, সত্যিই কি কোনো মানুষ এতটা নির্ভেজাল হতে পারে, নাকি এ সবটাই একটা সুন্দর স্বপ্ন যা যে কোনো সময় ভেঙে যেতে পারে। পরদিন সকালে অঙ্কুর বরাবরের মতোই ওদের বাড়ি এলো। ওর মুখে সেই চিরচেনা প্রশান্তির হাসি। ও আসতেই সোহিনীকে জিজ্ঞেস করল, আজ শরীর কেমন লাগছে? সোহিনী মৃদু হেসে বলল, আজ একটু ভালো লাগছে। শর্মিলা রান্নাঘর থেকে চা নিয়ে এলেন এবং তিনজন মিলে গল্প করতে লাগলেন। এখন বাড়ির পরিবেশ আর আগের মতো বিষণ্ণ ছিল না। অঙ্কুরের উপস্থিতিতে ঘরে এক আলাদা উষ্ণতা আর প্রাণচাঞ্চল্য ফিরে এসেছিল। দিনগুলো ধীরে ধীরে কাটতে লাগল। অঙ্কুর এখন শুধু দেখা করতেই আসত না, বরং সোহিনীর প্রতিটি ছোটখাটো জিনিসের খেয়াল রাখত। ও সোহিনীর ওষুধের সময় মনে করিয়ে দিত, ওকে বাইরের টাটকা বাতাসে ঘুরিয়ে আনত, আর আপ্রাণ চেষ্টা করত ও যেন এক মুহূর্তের জন্য মন খারাপ না করে। সোহিনীও এখন ওর কাছে নিজেকে পুরোপুরি মেলে ধরেছিল। এক বিকেলে দুজনে প্রিন্সেপ ঘাটে বসেছিল। নদীর ঢেউগুলো অলস ভঙ্গিতে পাড়ে আছড়ে পড়ছিল। আকাশে সূর্য ডুবছিল আর বাতাসে ছিল মিঠে শীতলতা। সোহিনী অনেকক্ষণ অপলক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে রইল। তারপর খুব ধীরে বলল, অঙ্কুর, আমার জীবন যদি একটু লম্বা হতো তবে হয়তো আমিও বাকি 5টা মানুষের মতো স্বপ্ন দেখতাম। অঙ্কুর ওর দিকে তাকিয়ে বলল, স্বপ্ন দেখার জন্য দীর্ঘ জীবনের প্রয়োজন হয় না সোহিনী। সোহিনী হাসল ঠিকই, কিন্তু ওর চোখের কোণ চিকচিক করছিল। কিছুক্ষণ চুপ থাকার পর ও খুব নিচু স্বরে বলল, আমার সবচেয়ে বড় আক্ষেপ এই যে আমি কখনো সত্যি করে কারো ভালোবাসা পেলাম না। সোহিনী অঙ্কুরের দিকে তাকাল।
ওর চোখে প্রথমবার একটা অগাধ ভরসা ফুটে উঠল। কিছুক্ষণ পর অঙ্কুর সোহিনীর হাতটা নিজের হাতের মুঠোয় নিল। সোহিনী এবার আর হাত সরিয়ে নিল না। ওর হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। ও খুব নিচু স্বরে বলল, অঙ্কুর, আমার খুব ভয় লাগছে। অঙ্কুর জিজ্ঞেস করল, কিসের ভয়? সোহিনী উত্তর দিল, এই ভয় যে যদি এই সুন্দর মুহূর্তগুলো হঠাৎ শেষ হয়ে যায়। অঙ্কুর খুব শান্ত গলায় পরম নিশ্চয়তার সাথে বলল, যে মুহূর্তগুলো এখন আমাদের কাছে আছে সেগুলোই সবচেয়ে দামি। আমাদের উচিত শুধু সেই মুহূর্তগুলোকেই প্রাণ ভরে বাঁচা। সেই দিনের পর থেকে সোহিনীর মনের ভয় আর দ্বিধা অনেকটা কমে এলো। কিছুদিন পর এক রাতে দুজনে বারান্দায় বসেছিল। ফুরফুরে হাওয়া বইছিল আর শহরের আলোগুলো দূরে তারার মতো ঝিকমিক করছিল। সোহিনী অঙ্কুরকে জিজ্ঞেস করল, অঙ্কুর, তোমার কি আমার সেই পুরনো কথাটা মনে আছে? অঙ্কুর বুঝে গেল ও কি বলতে চাইছে। ও মাথা নেড়ে বলল, হ্যাঁ, আমার সব মনে আছে। সোহিনীর চোখে জল এসে গেল। ও বলল, আমি জানি না আমার জীবন আর কতদিনের, কিন্তু আমি শুধু একবার সত্যিকারের ভালোবাসা অনুভব করতে চেয়েছিলাম। অঙ্কুর কয়েক সেকেন্ড চুপ থেকে সোহিনীর হাতটা নিজের হাতের ওপর রাখল এবং খুব ধীরে বলল, আমি তোমাকে কোনো কিছুর অভাব অনুভব করতে দেব না। সেই রাতে সোহিনীর প্রথমবার মনে হল ওর হৃদয়ের কোনো এক চির অপূর্ণ অংশ আজ পূর্ণতা পেয়েছে। ওর মুখে এক গভীর প্রশান্তি ছিল। সময় বয়ে চলল। 1 মাস কাটল, তারপর 2 মাস। ডাক্তাররাও অবাক হয়ে লক্ষ্য করছিলেন যে সোহিনীর শারীরিক অবস্থা ততটা দ্রুত খারাপ হচ্ছিল না যতটা তারা আগে আশঙ্কা করেছিলেন। অঙ্কুর এক মুহূর্তের জন্যেও ওর পাশ ছাড়েনি। ও প্রতিটি মুহূর্তে সোহিনীর পাশে পাহাড়ের মতো অবিচল হয়ে দাঁড়িয়েছিল। ধীরে ধীরে তাদের সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছে গেল। একদিন অঙ্কুর শর্মিলাকে জানাল যে সে সোহিনীকে বিয়ে করতে চায়। শর্মিলার চোখে আনন্দাশ্রু চলে এলো। তিনি কখনো কল্পনা করেননি যে তার মুমূর্ষু মেয়ের জীবনে এমন কোনো জাদুকরী মোড় আসবে। কিছুদিন পর খুব সাদামাটাভাবে তাদের বিয়ে হয়ে গেল। যে মেয়েটিকে ডাক্তাররা মাত্র কয়েক মাসের অতিথি বলেছিলেন, সেই মেয়েটি সবার ধারণা ভুল প্রমাণ করে ধীরে ধীরে বছরের পর বছর বেঁচে রইল। উপযুক্ত ওষুধ আর অঙ্কুরের নিবিড় যত্নের আশ্রয়ে জীবন নতুন করে ডানা মেলল। আজ অনেক বছর পার হয়ে গেছে। আজও সোহিনী হয়তো পুরোপুরি সুস্থ নয়, কিন্তু ও বেঁচে আছে, হাসছে। ওর পাশে আছে ওর জীবনসঙ্গী অঙ্কুর, ওর মা শর্মিলা, আর এখন ওদের কোল জুড়ে এসেছে এক ছোট্ট ছেলে। মাঝে মাঝে জীবন আমাদের এমন এক অন্ধ গলিতে দাঁড় করিয়ে দেয় যেখানে আসার সব আলো নিভে যায় বলে মনে হয়। কিন্তু কখনো কখনো একজন খাঁটি মানুষের সান্নিধ্য আর অকৃত্রিম ভালোবাসা পুরো ভাগ্যটাই বদলে দিতে পারে। আর হয়তো সেই কারণেই বলা হয় যে সত্যিকারের ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী। বন্ধুরা, এই গল্প থেকে আমরা এই শিক্ষাই পাই যে অকৃত্রিম ভালোবাসা মানে শুধু সুসময়ের সাথে থাকা নয়, বরং চরম দুর্দিনেও কারোর হাত শক্ত করে ধরে রাখাই হল আসল ভালোবাসা। যখন কোনো মানুষ কোনো স্বার্থ ছাড়াই কারোর অপূর্ণ জীবনকে খুশিতে ভরিয়ে দেওয়ার চেষ্টা করে, তখনই মনুষ্যত্ব আর প্রেমের আসল রূপটি প্রকাশিত হয়। তবে এখন আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনারা যদি অঙ্কুরের জায়গায় হতেন, তবে কি আপনারাও এমন কোনো মেয়ের পাশে দাঁড়াতেন যার হাতে সময় খুব কম? আর আপনারা যদি সোহিনীর জায়গায় হতেন, তবে কি আপনারা আপনাদের শেষ ইচ্ছেটি এত সাহসের সাথে মায়ের কাছে বলতে পারতেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর যদি এমন হৃদয়স্পর্শী গল্প আপনাদের পছন্দ হয়, তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো গল্পে। ততক্ষণ সবাই নিজের খেয়াল রাখুন।